आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য কবিতা গড়াই নদীর তীরে। কবি জসিমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে এই কবিতা নিয়ে আলোচনা করার আগে এই কবিতা পাঠ করব, প্রত্যেকে মন দিয়ে আগে এই কবিতাটা শুনবে, তারপরে এই কবিতার যে মূল গ্রন্থ সেই মূল গ্রন্থ সম্পর্কে আলোচনা করব। মূল গ্রন্থে একটা মর্মস্পর্শী কাহিনী আছে, হৃদয়স্পর্শী একটা গল্প আছে, সেই গল্প নিয়ে আলোচনা করব। তারপর কবি পরিচিতি নিয়ে আলোচনা হবে এই কবিতার বিষয় নিয়ে আর এই কবিতার লাইন ধরে ব্যাখ্যা নিয়ে। তার মানে আজকের একটা ক্লাসেই গড়াই নদীর তীরে এই কবিতার সম্পূর্ণ আলোচনা হবে। প্রত্যেকে বইটা সামনে রাখবে, লাইনের দিকে তাকাবে, আমি কবিতাটা পড়ছি, প্রত্যেকে শুনবে। লাইনের দিকে তাকিয়ে প্রত্যেকে মন দিয়ে শুনবে কবিতাটা, উচ্চারণটাকে আগে ঠিকঠাক করে দেখে নাও। গড়াই নদীর তীরে, কবি জসিমউদ্দিন। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি, মাচানের পরে শিম লতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত চার, তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও, মাঝে মাঝে সেথা এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা করে, গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে, মটরের ডাল মুসুরের ডাল কালি জিরা আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে, লঙ্কার রং মুসুরের রং মটরের রং আর জিরা আর ধনের রঙের পাশেতে আলপনা আকার, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, সাঁঝ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। শোনা গেল? উচ্চারণটা বোঝা গেল? তাহলে উচ্চারণটাকে তোমাদের ঠিক করতে হবে, বারবার কবিতার লাইনগুলো পড়বে, শব্দগুলোকে ঠিকঠাক করে উচ্চারণ করবে, আর কোথায় গিয়ে কতটুকু থামতে হবে সেটা আমার এই পড়ার পরে তোমরা বারবার নিজেরা প্র্যাকটিস করতে থেকো। তারপরে এই কবিতাটাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করে নিতে পারলে দেখবে আরও কবিতাটা যখন পড়ছো বা নিজে পাঠ করছো তখন কোথায় কোথায় থামতে হবে, কতখানি থামতে হবে, কোথায় থামলে ঠিকমতো অর্থটা ভালোভাবে প্রকাশ পাবে সেটা নিজেই বুঝতে পারবে। তাহলে কবি জসিমউদ্দিনের কবিতা গড়াই নদীর তীরে, এই কবিতা পড়ে এই কবিতাটা শুনে বোঝাই যাচ্ছে যে কাকে কেন্দ্র করে এই কবিতার বিষয় উঠে এসেছে। বলো, কাকে কেন্দ্র করে উঠে এসেছে এই কবিতার বিষয়? গড়াই নদীর তীরে, তার মানে গড়াই নদীর তীরবর্তী স্থানকে কেন্দ্র করে, এবং গড়াই নদীর তীরবর্তী স্থানে একটা কুটিরের কথা বলা হয়েছে, একটা কুটিরকে কেন্দ্র করে, এবং সেই কুটিরকে কেন্দ্র করে পল্লী বাংলার রূপচিত্র ফুটে উঠেছে। পল্লী বাংলার জীবনধারার একটা টুকরো ছবি উঠে এসেছে। পল্লী বাংলার যে নিসর্গ প্রকৃতি, নৈসর্গিক দৃশ্য ফুটে উঠেছে, সহজ সরল জীবন ফুটে উঠেছে,
ধরা পড়েছে পল্লী বাংলার আবেগ অনুভূতি, ধরা পড়েছে সারল্য, ধরা পড়েছে হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটা সবুজ কোমল প্রকৃতি, যে প্রকৃতি আজ আমরা অত্যন্ত অভাব অনুভব করি। এই প্রকৃতির অভাব কিন্তু আজকের আমরা অনুভব করি। আজকের যে সময়, বিশেষ করে আমাদের মতো শহরের অধিবাসীদের কাছে এই সময়ের ধারা কিন্তু প্রচণ্ড গতিশীল। আর এত বেশি কর্মমুখর আমরা, এত বেশি আমরা দুরন্ত গতিতে ছুটে চলেছি, কাজের পেছনে ছুটে চলেছি, আমাদের হাতে সময় নেই। আমরা যেন সময়কে ধাওয়া করছি, আর সময়ের পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা হয়ে পড়ছি কি না গতিশীল যান্ত্রিক। আমাদের জীবনে কেমন একটা গতিশীলতা আছে, যান্ত্রিকতা আছে, একঘেয়েমি, এরকম একটা পরিস্থিতি আছে। তাহলে এখান থেকে একমাত্র মুক্তি দিতে পারে গ্রাম্য প্রকৃতি, সবুজ প্রকৃতি, সহজ সরল প্রাণবন্ত উচ্ছল প্রকৃতি, যেখানে স্বাভাবিক গতিতে একটা ছন্দময় জীবন চলেছে সাবলীলভাবে, উচ্ছলভাবে। সেখানে কোনো জটিলতা নেই, সেখানে কোনো কুটিলতা নেই, সেখানে কোনো ঘোর প্যাঁচ নেই, সেখানে আছে শুধুই সারল্য, মানে সরলতা। আর এমন সহজ সরল উদার প্রাণবন্ত উচ্ছল সবুজ প্রকৃতিকে কেন্দ্র করে যে জীবন গড়ে উঠেছে, সেই জীবনের প্রতি আমাদের প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা যদি দুদণ্ড এমন প্রকৃতির মাঝে গিয়ে সময় কাটাতে পারি, তাহলে আমরা পাই জীবনে পরম তৃপ্তি, শান্তি। আমাদের আত্মসন্তুষ্টির কারণ হয়ে ওঠে এমন গ্রাম্য প্রকৃতি। কিন্তু গ্রাম্য প্রকৃতিতে আজ কোথাও না কোথাও শহরের জীবনধারার প্রভাব পড়েছে। গ্রাম্য প্রকৃতির যে সহজাত সারল্য, সেটাও যেন হ্রাস পেতে বসেছে। কিন্তু কবি যে সময় এই কবিতাটা রচনা করেছেন, তার অন্তরের অনুভূতি দিয়ে এই কবিতাটাকে উপস্থাপন করেছেন। পল্লী প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে তিনি এমন একটা পল্লী প্রকৃতিকে আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা হয়ে উঠেছে তার নিপুণ দক্ষতায়, তার নিপুণ লেখনীর গুণে যেন একখণ্ড চিত্র, একটা ফ্রেমে আঁকা গ্রাম্য প্রকৃতির ছবি ধরা পড়েছে। এই কবিতা যেন কবিতা নয়, এ যেন কবির হৃদয়ের রঙে ফ্রেমে বাঁধানো একটা চিত্র, অসাধারণ চিত্র। আর সেই চিত্রটাকে আমরা দেখতে পাচ্ছি কোথায় বসে? আমরা এই জায়গাতে বসে দেখতে পাচ্ছি। এই জায়গাতে বসে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি আমাদের এই চর্মচক্ষে দেখতে পাচ্ছি এমন চিত্রটাকে? বলো, এই চোখে দেখতে পাচ্ছি, এই যে চর্মচক্ষু, আমরা দেখতে পাচ্ছি। এই চর্মচক্ষু বন্ধ করলে আমাদের এই মনের চোখ, এই মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, মনশ্চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি। আর এই মনের চোখে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। কবি যেভাবে উপস্থাপন করেছেন, আমরা যেন তাকে সেইভাবেই দেখতে পাচ্ছি। কবি জসিমউদ্দিন, জসিমউদ্দিনকে বাংলা সাহিত্যে কি কবি বলা হয়? জসিমউদ্দিন কি কবি নামে পরিচিত? কে বলতে পারবে? পল্লী কবি। তাহলে জসিমউদ্দিন পল্লী কবি, পল্লী বাংলার কবি। পল্লী প্রকৃতি, পল্লী জীবন আর গ্রাম বাংলার যে সারল্য সহজভাবেই ধরা পড়েছে, ধরা দিয়েছে তার কাব্য কবিতায়, তাই তিনি পল্লী কবি। তাহলে পল্লী কবি জসিমউদ্দিন, তার প্রায় প্রত্যেকটি কবিতাতেই, তার প্রায় প্রত্যেকটি কাব্যগ্রন্থে পল্লী বাংলা যে সহজ সরল রূপ, যে উদার রূপ, সেই রূপটাই ধরা পড়েছে। তার মানে সেখানে সহজ সরল ভাষায় তিনি মনের কথাকে সহজ সরল ভাবে তুলে ধরেছেন। শুধুমাত্র প্রকৃতি নয়, গ্রাম্য লোকসাহিত্য, লোকসংস্কৃতি, গ্রাম বাংলার মানুষের জীবনধারা, জীবন কথা, তাকে তিনি উপস্থাপন করেছেন তার কাব্য কবিতায়।
জসিমউদ্দিনের একটা অতি জনপ্রিয় কাব্য নকশি কাঁথার মাঠ। এই নকশি কাঁথার মাঠ এই কাব্যটি দেশে বিদেশে বহু ভাষাতে অনুদিত হয়েছে। জসিমউদ্দিনের আরেকটি বিখ্যাত কাব্য সোজন বাদিয়ার ঘাট। এই সোজন বাদিয়ার ঘাট কাব্যটি প্রকাশিত হয়েছিল 1933 খ্রিস্টাব্দে, কিন্তু এই কাব্যটাও আরও দেশ বিদেশের বহু ভাষাতে অনুদিত হয়েছে। যখন এই কাব্যটি প্রকাশিত হয়েছিল কবির বয়স তখন মাত্র 30 বছর। খুব অল্প বয়স থেকে তিনি কবিতা চর্চা শুরু করেছেন, কবিতা লেখা শুরু করেছেন। তার বিখ্যাত কবিতা, দীর্ঘ একটা কবিতা, কবিতার নাম হচ্ছে কবর। নামটা শোনা? কবর কবিতা, জসিমউদ্দিনের বিখ্যাত কবিতা কবর। হ্যাঁ, এই কবর কবিতাটা মনকে ছুঁয়ে যাওয়ার মতো, মর্মকে, হৃদয়কে স্পর্শ করে যাওয়ার মতো কবিতা। চোখের জলে কবি যেন এই কবর কবিতার রচনা করেছেন। আর এই কবর কবিতাটা প্রকাশিত হয়েছিল যখন কবির বয়স মাত্র 15 বছর। কলকাতা থেকে প্রকাশিত হতো কল্লোল পত্রিকা, সেই কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল কবর কবিতা। আর কবর কবিতাটা প্রকাশিত হওয়ার পরে তিনি কবি হিসেবে পাঠক সমাজে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন, বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন। তার এই যে কাব্যের প্রতি, সাহিত্যের প্রতি তার যে এই যে আগ্রহ, আর সেই আগ্রহের কারণে তিনি ছাত্রাবস্থাতেই, মানে ছাত্র থাকাকালীন লোক সাহিত্য ও লোক সংস্কৃতির নানান ঐতিহ্যকে উদ্ধারের কাজে নেমেছিলেন, ব্রতী হয়েছিলেন। কবির জন্ম কোথায় বলো? কবির জন্ম কোথায়? জসিমউদ্দিনের জন্ম কোথায়? অধুনা বাংলাদেশে। অধুনা বাংলাদেশ, অধুনা মানে কি? অধুনা বাংলাদেশ, অধুনা মানে কি? বর্তমান। হ্যাঁ, কবির জন্ম হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। তখন দেশ পরাধীন। তখন কি বাংলা বিভক্ত ছিল? নিশ্চয়ই না। বাংলা তো তখন বিভক্ত ছিল না। 1904 খ্রিস্টাব্দ মানে অবিভক্ত বাংলা। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল, কিন্তু তারপরে তো আবার বাংলা জোড়া লেগেছিল, সেই কথা হচ্ছে না। হ্যাঁ, বঙ্গভঙ্গ রদ তো হয়েছিল। আর দেশ যখন স্বাধীন হলো তার ঠিক আগের দিন 1947 সালের 15ই আগস্ট, দেশ স্বাধীন হওয়ার ঠিক আগের দিন 14ই আগস্ট আমাদের দেশ থেকে পাকিস্তান নামে আলাদা একটা রাষ্ট্র গড়ে উঠল, আলাদা একটা রাষ্ট্র তৈরি হলো। আর সেই পাকিস্তানের সঙ্গে অধুনা বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান নামে সংযুক্ত হয়েছিল। তাহলে কবি যখন জন্মগ্রহণ করেন তখন কিন্তু বঙ্গদেশ, তখন কিন্তু এই বাংলা অখণ্ড। তাহলে কবির কাব্য কবিতাতে যদি ধরা পড়ে গ্রাম্য চিত্র, পল্লী বাংলার চিত্র, পল্লী প্রকৃতির চিত্র, তাহলে কি শুধুমাত্র অধুনা বাংলাদেশের চিত্র ধরা পড়বে? নিশ্চয়ই না। কি, তাই তো? সমগ্র বঙ্গভূমির পল্লী প্রকৃতির চিত্র ধরা পড়বে, সমগ্র বঙ্গভূমির পল্লী বাংলার মানুষের কথা ধরা পড়বে, তাদের জীবনের কথা ধরা পড়বে। কি, তাই কি না? হ্যাঁ, তাহলে এই কবর কবিতা কবির অন্তরের গভীর অনুভূতির প্রকাশ, যেটা পরবর্তীতে রাখালি কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছিল। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে বললাম নকশি কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, ধানক্ষেত, হাসু, রূপবতী, পদ্মাপার, এক পয়সার বাঁশি, এগুলো। তো এই সমস্ত গ্রন্থ রীতিমতো জনপ্রিয়তার শীর্ষে বা শিখরে পৌঁছেছিল, আর কবিকে আমাদের মনের কাছাকাছি এনে দিয়েছিল। কবি জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে আমাদের পাঠক মনে স্বর্ণাক্ষরে আজও উজ্জ্বল হয়ে রয়েছেন। এবং যতদিন এই বাংলা সাহিত্য থাকবেন, যতদিন এই বাংলা সাহিত্যের এই যে বিপুল সম্ভার থাকবে,
যতদিন এই সভ্যতা থাকবে ততদিন কবি আমাদের মনের মণিকঠায় জায়গা করে রাখবেন। কে কথা বলছে? কথা কে বলছে? স্যার মন কথা বলছে। আর একবার দেখবো, লেফট করিয়ে দেব। তো এই যে কবিতা গড়াই নদীর তীরে, এর যে মূল উৎস মানে মূল গ্রন্থ যার মধ্যে এই কবিতাটা অন্তর্ভুক্ত রয়েছে, বলো কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে? মূল গ্রন্থের নাম কি? সজনবাদিয়ার ঘাট। হ্যাঁ, মাইকটাকে সাথে সাথে বন্ধ করে দিতে হবে। সজনবাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থের প্রকাশকাল কত সাল বললাম? কত সালে প্রকাশিত হয়েছে? 1904 খ্রিস্টাব্দে। 1933 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে তো কবির জন্ম। হ্যাঁ, তাহলে 1933 খ্রিস্টাব্দে কবির এই সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এই কাব্যগ্রন্থের একটি অতি জনপ্রিয় কবিতা গড়াই নদীর তীরে, যেটা তোমাদের মানে অষ্টম শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। তো এই কবিতাটা যখন আমরা পড়বো, এই কবিতাটাকে যখন আমরা বুঝবো, তখন যেন এইরকম ভাবে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই যে আমরা বসে আছি গড়াই নদীর তীরে। আমরা এখানে বসে কবিতাটাকে বোঝার চেষ্টা করছি, কিন্তু কবিতাটাকে এখানে থেকে বোঝার চেষ্টা করলেও আমরা আস্তে আস্তে মানস বিচরণে পৌঁছে যাব। মানস বিচরণে মানে মনের পথ ধরে পৌঁছে যাব কোথায়? না ওই গড়াই নদীর তীরে পৌঁছে যাব। গড়াই নদী বর্তমান অধুনা বাংলাদেশ, তৎকালীন পূর্ববঙ্গ মানে অখণ্ড বঙ্গদেশের পূর্ব ভাগ। তো সেখানকার একটা অখ্যাত নদী গড়াই নদী, যে গড়াই নদী কবির লেখনীতে হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়। গড়াই নদী, তাহলে গড়াই নদীর তীরে আমরা মানস বিচরণে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। চোখ বন্ধ করলে আমরা দেখতে পাবো ওই যে গড়াই নদী তীর তীর করে বয়ে চলেছে। ওই গড়াই নদীর তীরে একটা গ্রাম, সেই গ্রামে একটা কুটির দেখতে পাচ্ছি। এটা কিন্তু তোমরা তোমাদের মনের চোখে দেখো, আমার কথাগুলো শুনতে শুনতে বোঝো, উপলব্ধি করার চেষ্টা করো। আমরা একটা কুটির দেখতে পাচ্ছি। আচ্ছা, সেই কুটির শুধু কবির কাছে একটা কুটির মাত্র হয়ে থাকেনি, এই কুটির হয়ে উঠেছে ভালোবাসার প্রতিষ্ঠান। এই কুটির যেন নিবিড় ভালোবাসার বন্ধনে বাঁধা রয়েছে। এই কুটিরের মধ্যে এত সুখ রয়েছে, এত আনন্দ রয়েছে, এত ভালোবাসা রয়েছে যে এই কুটিরের ভালোবাসার টানে এখানে কেউ এসে সাথে সাথে চলে যেতে পারে না। সেই ভালোবাসার টান এতটাই যে এখানে এসে তাকে দুদণ্ড থমকে যেতে হয়। সে এখানে দাঁড়িয়ে দুদণ্ড ভালোবাসাটাকে উপলব্ধি করে, তারপরে বিদায় নেয়। তার মানে এখানে ভালোবাসার যে একটা আধার, আধার মানে পাত্র, এই কুটিরটাই হয়েছে যেন ভালোবাসার আধার। আর শুধু কুটির নয়, এই কুটিরকে কেন্দ্র করে আশেপাশে যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে হয়ে উঠেছে কুটিরটা অত্যন্ত সুখের, আনন্দের, ভালোবাসার একটা সেরা ঠিকানা। এখন ঘটনা হচ্ছে, এই যে গড়াই নদীর তীরে এই কবিতা রচনা করার পেছনে কবি একটা বিশেষ উদ্দেশ্য কাজ করেছে। একটা বিশেষ পরিস্থিতি থেকে, একটা বিশেষ অবস্থা থেকে, একটা বিশেষ মানসিকতা থেকে, একটা বিশেষ গল্প কাহিনী থেকে কিন্তু এই গড়াই নদীর তীর কবির কাছে হয়ে উঠেছে মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, মনকে ছুঁয়ে যাওয়ার একটা কবিতা। তার মানে এই গড়াই নদীর তীরে কবির যে ভাবনা কাজ করছে, সেই ভাবনাটাকে বোঝার জন্য আমাদের যেতে হবে এই কবিতার মূল গ্রন্থে, যে একটা অসাধারণ
কাহিনী রয়েছে, যদিও সেই কাহিনীটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার, সেই কাহিনীটা আমাদের মনকে কাঁদাবে। তো ওই কাহিনীটাকে আমাদের বুঝতে হবে, ওই কাহিনীটা আমরা বুঝবো, ওই কাহিনীটাকে কেন্দ্র করেই আমরা পরবর্তীতে গড়াই নদীর তীরে এই কবিতাটাকে উপলব্ধি করব। কাব্যগ্রন্থের নাম কি তাহলে? কাব্যগ্রন্থের নাম কি? এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম, এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি বললাম? সজন বাদিয়ার ঘাট। সজন বাদিয়ার ঘাট। সজন বাদিয়ার ঘাট, এই কাব্যগ্রন্থের নামটা সজন বাদিয়ার ঘাট কেন? এর পেছনেও একটা গল্প রয়েছে। তাহলে সজন বাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থটা, এটা কিন্তু শুধু একটা নিছক কাব্যগ্রন্থ নয়। এই কাব্যগ্রন্থ যদি আমরা বিচার করি, এই কাব্যগ্রন্থের প্রকৃতিকে যদি বিচার করি, তাহলে সজন বাদিয়ার ঘাট এটা একটা কাব্যধর্মী উপন্যাস, কাব্য উপন্যাস, কাব্য অথচ উপন্যাসের মতো বৃহৎ, যেখানে গল্প রয়েছে, কাহিনী রয়েছে, যেখানে গল্প কাহিনী উঠে এসেছে যা আমাদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো। আর এই কাব্যগ্রন্থটা জসিমউদ্দিনের অত্যন্ত সেরা একটা বহুল পঠিত, বহু পাঠ করা, বহু পাঠকের কাছে পৌঁছে যাওয়া একটা কাব্য। এবং এই কাব্যটা এতটা জনপ্রিয়তা পেয়েছিল, এই কাব্যের মান এতখানি ছিল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্য সম্পর্কে বলেছিলেন যে তোমার সজন বাদিয়ার ঘাট অতীব প্রশংসার যোগ্য। সজন বাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থের প্রশংসা করেছিলেন কবি নিজে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। আর এই বই যে বাংলা পাঠক সমাজে আদৃত হবে, পাঠক সমাজে আদর পাবে, পাঠক সমাজে গ্রহণীয়, সে বিষয়ে আমার লেশ মাত্র সন্দেহ নেই। তার মানে বিন্দু মাত্র সন্দেহ নেই যে এই কাব্যগ্রন্থ পাঠক সমাজে বিশেষভাবে গৃহীত হবে, বিশেষভাবে জনপ্রিয়তা পাবে। পাঠকেরা খুব সহজে এই কাব্যটাকে মনের দরজায় জায়গা দিয়ে দেবে। হ্যাঁ, সত্যি তাই। এই কবিতার মধ্যে যে মর্মস্পর্শী গল্প রয়েছে, সেটা আমরা শুনলে মনে হবে এই কাব্যে কবি যেন তার নিজের চোখের জল দিয়ে লিখেছেন এই কাব্যটা। এই কাব্যের যে কাহিনীর মূল প্রেক্ষাপট, সেটা শুরু হচ্ছে একটা গ্রাম থেকে। গ্রামের নাম শিমুলতলির গ্রাম, মনে রাখবেন। এই কাব্যের মূল প্রেক্ষাপটে যে গ্রামের কথা শুরু হচ্ছে, যে গ্রামের কথা দিয়ে শুরু হচ্ছে, সেই গ্রামের নাম শিমুলতলির গ্রাম। কি গ্রাম বললাম নামটা? হ্যাঁ, শিমুলতলির গ্রাম। শিমুলতলির গ্রাম আমরা জানি যে পল্লী গ্রামে অনেক পাড়া রয়েছে, যে পাড়াগুলোতে আমরা দেখতে পাই সেখানে হিন্দু ধর্মের মানুষ যেমন রয়েছে, তেমনি ইসলাম ধর্মের মানুষ রয়েছে, মানে মুসলমানরা রয়েছে। তাহলে হিন্দু মুসলিম রয়েছে, আর হিন্দু মুসলিমরা বহু গ্রামে একসাথে আছে, মিলেমিশে আছে। যখন হিন্দুদের বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হয়, তখন মুসলিমরা নিমন্ত্রিত আমন্ত্রিত হয়। আবার মুসলিমদের বাড়িতে যদি উৎসব অনুষ্ঠান হয়, তখন হিন্দুরা নিমন্ত্রিত হয়। যখন কোনো ধর্মীয় উৎসব হয়, তখন সবাই মিলে সেই ধর্মীয় উৎসবে যোগদান করে। সেটা হিন্দুদের না মুসলমানের, সেটা কিন্তু কেউ বিচার করে না। উৎসবটাই মানুষকে আনন্দ দেয়, আর সেই উৎসবে সবাই মিলে অংশগ্রহণ করে, হাত লাগায়, এইভাবে উৎসবটা পরিপূর্ণ হয়। তার মানে উৎসব মানে একে অপরের আনন্দের বিনিময়, একে অপরের সঙ্গে মিশে আনন্দে তারা কিন্তু সুখী জীবনযাপন করে। এইভাবে গ্রামের মানুষেরা রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। হতে পারে অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম, কিন্তু তারা মানুষ, সবাই সবার সুখে দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়ায়। ঠিক কিনা? তাহলে গ্রামের মানুষেরা এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বাধা পড়ে রয়েছে, তারা সাম্প্রদায়িকতা নিয়ে কখনো মাথা ঘামায় না। কে হিন্দু কে মুসলিম, ও হিন্দু তো কি হয়েছে, ও মুসলিম তো কি হয়েছে, আমরা তো সবাই মানুষ। হ্যাঁ,
কারোর বাড়িতে কেউ যদি কষ্টে থাকে, বিপদে থাকে, অসুবিধায় থাকে, তাহলে পাশের বাড়ির আর একজন ধর্মের মানুষ কিন্তু তার কষ্ট বোঝে, পাশে আসে, দাঁড়ায়। কিন্তু কখনো কখনো আমরা দেখি এই রকম গ্রাম বাংলাতে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতি নষ্ট হয়ে যায়, সেই সম্প্রীতি ভেঙে যায়। কখনো কখনো বিচ্ছিন্নতাবাদী শক্তি, কখনো কখনো কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, তারা নিজেদের স্বার্থের জন্য কি করে না, দুটো সম্প্রদায়ের মধ্যে আগুন লাগিয়ে দেয়। কিসের আগুন? সাম্প্রদায়িকতার আগুন। তাদেরকে বুঝিয়ে দেয় তুমি কিন্তু হিন্দু, তাদেরকে বুঝিয়ে দেয় তুমি কিন্তু মুসলমান, তোমরা কিন্তু দুটো আলাদা আলাদা ধর্মের সম্প্রদায়ের মানুষ, অতএব তোমরা কিন্তু এক নও, তোমরা কিন্তু একসাথে কখনোই থাকতে পারো না। আসলে বুঝতে হবে যে এই কাজটা যারা করে তারা কিন্তু ইচ্ছে করে করে, জানে মানুষের মধ্যে যদি এই রকম ভাবে বিভেদ তৈরি করে দেওয়া যায় তাহলে মানুষ ঐক্যবদ্ধ আর থাকবে না, মানুষ আলাদা থাকবে, বিচ্ছিন্ন থাকবে, আর বিচ্ছিন্ন থাকলে শক্তিহীন হয়ে পড়বে। তাহলে তাদের উপরে আধিপত্য করা যাবে, তাদের উপরে কর্তৃত্ব করা যাবে, তাদেরকে কাজে লাগানো যাবে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। এই ব্যাপারটাও কিন্তু একটা শ্রেণী করে, কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো শ্রেণী, কোনো না কোনো গোষ্ঠী এইরকম ভাবে মানুষের মধ্যে আগুন লাগিয়ে দেয়, সাম্প্রদায়িকতার আগুন। ঠিক বলছি কিনা? আরে আমরা একদম রে, আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে বাবা আমরা সবাই মানুষ, সবাই ভালোভাবে থাকবো, সবাই ভালোভাবে থাকুক, সবাই শান্তিতে থাকুক, সবাই খুশি থাকুক, সবাই আনন্দে থাকুক, সবাই ভালো থাকুক, এটাই তো চাইবো। কিন্তু একজন কষ্টে আছে বা তাকে কষ্টে রেখে আমি নিজে কি করে ভালো থাকবো? এটা তো ভালো থাকার রাস্তা নয়। তাহলে ভালো থাকার জন্য কি দরকার না, সবাইকে মিলেমিশে থাকা দরকার। এইরকম এই গ্রামের হিন্দু মুসলিম মানুষেরাও কিন্তু মিলেমিশে ছিল, থাকতো, একে অপরের দুঃখে সুখে তারা সামিল হতো। কি নাম বললাম গ্রামটার? শিমুলতলির গ্রাম। কি নাম বললাম? শিমুলতলির গ্রাম। এই শিমুলতলির গ্রামে তাহলে হিন্দু মুসলমানরা বসবাস করতো মিলেমিশে। এই গ্রামে একজন হিন্দু বালিকা ছিল, এই গ্রামের একজন হিন্দু পরিবারের হিন্দু বালিকা। তোমরা মাইকটাকে বন্ধ করো, মাইক বন্ধ করো, নাহলে আমি লেফট করিয়ে দেবো কিন্তু। হিন্দু গ্রামের হিন্দু বালিকা, হিন্দু পরিবারের হিন্দু বালিকা, নাম হচ্ছে দুলি। একটা হিন্দু বালিকা নাম হচ্ছে দুলি। তো তার সঙ্গে ওই গ্রামেরই একটা মুসলিম ছেলে নাম হচ্ছে সজন, তার সঙ্গে আবাল্য বন্ধুত্ব গড়ে ওঠে বাল্যকাল থেকে, ছেলেবেলা থেকে, ছোটবেলা থেকে। তাহলে দুটি ছেলে মেয়ের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে, ছোট থেকে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। একজন দাঁড়া ওকে রিমুভ করে দিচ্ছি, বেরিয়ে গেছে, বের করে দিচ্ছি। তো এই দুটি ছেলে মেয়ের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। কি শুধু কি ছেলেদের মধ্যেই বন্ধুত্ব গড়ে ওঠে, না শুধু কি মেয়েদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে? ছেলে মেয়েদের মধ্যেও তো কোন বন্ধুত্ব গড়ে ওঠে, হ্যাঁ কি না? হ্যাঁ গড়ে ওঠে, ছোট থেকে গড়ে ওঠে। তাহলে ছোট থেকে এদের মধ্যে বিরাট বন্ধুত্ব। এরা কিন্তু মুসলিম আর হিন্দু বলে নিজেদের কখনো পরিচয় দেয়নি, তারা নিজেরা দুজন দুজনের বন্ধু বলে পরিচয় দিয়েছে। আর সেই বন্ধুত্ব আস্তে 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 আরো গভীর হয়েছে, এবং সেই গভীরতা পরবর্তীতে ভালোবাসায় পরিণত হয়েছে, একে অপরকে ভালোবেসেছে তারা। এখন ঘটনা হচ্ছে দুজন আলাদা ধর্মের আলাদা সম্প্রদায়ের মানুষ দুজনের বন্ধু হতে পারে না? পারে। দুজন আলাদা সম্প্রদায়ের মানুষ দুজনকে কি ভালোবাসতে পারে না? পারে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এই গ্রামে একটা আঘাত নেমে এলো। এই গ্রামে হঠাৎ করে আগুন জ্বলে উঠলো। কিসের আগুন জ্বলে উঠলো? ওই সাম্প্রদায়িকতার আগুন, সাম্প্রদায়িকতার আগুন। আর সাম্প্রদায়িকতার আগুন জ্বলে ওঠাতে দেখা গেল এই গ্রামে খুব অল্প সংখ্যক ছিল মুসলিম, মানে তারা ওই গ্রামে সংখ্যা লঘিষ্ঠ। আর বেশি সংখ্যক ছিল কারা না? হিন্দু, মানে সংখ্যা গরিষ্ঠ। তো ফলে হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তারা এখানে একটু বেশি সংখ্যক, তো তাদের ক্ষমতাটা একটু বেশি। তারা কি করলো? এখানকার মুসলিমদের উপরে এক অর্থে আঘাত করলো, তাদের উপরে অত্যাচার করলো। তো মুসলিমরা বাধ্য হয়ে গ্রাম ছাড়লো, গ্রাম ছাড়তে বাধ্য হলো, থাকতে পারলো না তারা। তাহলে দেখো
হঠাৎ করে এতদিন ধরে থাকা মানুষগুলো কিভাবে একে অপরের শত্রু হয়ে উঠেছে, তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাহলে বোঝো, গ্রাম ছেড়ে যদি চলে যায়, তাহলে মুসলিমরা চলে যাচ্ছে, তাহলে কোন ছেলেটা তাদের সঙ্গে চলে যাবে? বলো, কোন ছেলেটা? কে? স্বজন। স্বজন চলে যাচ্ছে। তাহলে হিন্দুরা থেকে গেছে, তাহলে হিন্দু পরিবারের সেই মেয়েটাও থেকে যাবে। কোন মেয়েটা থেকে গেল? দুলি। দুলি। তাহলে দুজনের মধ্যে একটা বিচ্ছেদ এলো, দুজনের মধ্যে একটা দূরত্ব এলো। কিন্তু দূরত্ব এলেও, বিচ্ছেদ এলেও দুজনের মধ্যেকার যে বন্ধুত্ব বা ভালোবাসা, তার মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়নি, বরং আরো যেন তাদের প্রতি টান বেড়েছে, কমেনি। কিন্তু কতদিন অপেক্ষা, এদিকে দুলির বিয়ে দিয়ে দেওয়া হলো। দুলির বিয়ে দিয়ে দেওয়া হলো, তাহলে দুলির বিয়ে নিশ্চয়ই হিন্দু পরিবারের সঙ্গে হবে, কি মনে হয়? তাই না? হ্যাঁ। তো স্বজন যখন চলে যাচ্ছে বা স্বজন যখন চলে গেল, তার কষ্টে দুলির চারদিক যেন অন্ধকার হয়ে গেছে। সে কি করে সময় কাটাবে বুঝতে পারছে না, সে কি করে বাঁচবে বুঝতে পারছে না। কিন্তু একটা সময় এলো যখন তার পরিবার, দুলির পরিবার দুলিকে বিয়ে দিল। এক অর্থে জোর করে, দুলির ইচ্ছে না থাকলে জোর করে তাকে বিয়ে দিয়েছে, সে বিয়ে করেছে। কিন্তু এই যে বিয়ে করার আগে দুলির পরিবার যে দুলিকে বিয়ে দিয়েছে, তার আগে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? না, পরে স্বজন ফিরে আসে। ফিরে এসে কি করে? না, দুলিকে নিয়ে পালিয়ে যায় এবং বিয়ে করে। কিন্তু দুলিকে নিয়ে যখন স্বজন পালিয়ে গেছে, তখন দুলির পরিবার স্বজনের নামে নালিশ করে, মামলা করে এবং বিচার হয় স্বজনের বিরুদ্ধে। আর সেই বিচারে স্বজনের জেল হয়, কারাগার হয়, 7 বছরের কারাগার হয়। তো 7 বছরের কারাগার হলো, তো ফলে দুলি তো একা, তো দুলিকে জোর করে বিয়ে দিল তার পরিবার। তারপরে 7 বছর পরে কারাগার থেকে বেরিয়ে স্বজন যেন কোথায় হারিয়ে গেছে। দুলি এদিকে সংসার করছে, স্বজনের কোনো খোঁজ নেই। তো ঘুরতে 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 এক সময় দুলি এসে পৌঁছায় এই শিমুলতলির গ্রামে। দুলির স্বজন এসে পৌঁছায় দুলির গ্রামে, দুলির শ্বশুর বাড়ি যে গ্রামে, সেখানে এসে পৌঁছায়। বুঝতে পারছো? তো দুলি তাকে দেখে থাকতে পারে না। এদিকে তার ঘর সংসার রয়েছে, স্বামী রয়েছে, ওদিকে স্বজন ফিরে এসেছে। তো সে একটা মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে, দোলাচলতার মধ্যে, কি করবে বুঝতে পারে না। এদিকে একদিকে তার ভালোবাসার প্রতি টান, একদিকে তার পরিবারের প্রতি বিশ্বাস। এই অবস্থাতে দুলি কি করলো? না, স্বজনের সঙ্গে মিলে শেষ পর্যন্ত আত্মহত্যা করলো, দুজনে একসাথে বিষ খেয়ে। আত্মহত্যা করলো ওই গ্রামে, নদীর ধারে। আর তারপর থেকে ওই জায়গাটার নাম হয়েছে স্বজন বাদিয়ার ঘাট। স্বজনের নামে ওই ঘাটের নাম হয়েছে, নদীর ঘাটের নাম হয়েছে স্বজন বাদিয়ার ঘাট। তাহলে দেখো, স্বজন বাদিয়ার ঘাট এই কাব্যে একটা গল্প কাহিনী, খুব কষ্টের, খুব দুঃখের। তাহলে এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু এই কাব্যের মুখবন্ধ তৈরি করেছে। এই কাব্যের মূল গল্প, মূল ঘটনা, তার উপরে দাঁড়িয়ে এই কাব্যের এক একটা কবিতা উঠে এসেছে, কবির অন্তর থেকে উঠে এসেছে। তাহলে কবি গড়াই নদীর, হ্যাঁ, এটা হচ্ছে কবি যে ঘটনাটাকে কেন্দ্র করে এই কাব্যটা রচনা করেছেন, এটা আসল ঘটনা। এই কাব্যের পেছনে আসল গল্প, এটা বাস্তব ঘটনা। হ্যাঁ, যে সময়কার কবি ছিলেন ওই সময়। এবং সেই কারণে এই কাব্যের কবিতাগুলো কি মনে হচ্ছে? না, জীবন্ত মনে হচ্ছে, জীবন্ত, একেবারে জল জ্যান্ত, জীবন্ত মনে হচ্ছে। মনে হয় না যে এই কাব্যের কবিতাগুলো যেন নকল, না, এই কাব্যের কবিতাগুলো যেন একেবারে প্রাণ চঞ্চলতায় ভরপুর, একেবারে আসল মনে হচ্ছে। আর এই রকম
যে গল্প কাহিনীকে জুড়ে রয়েছে সেই গল্প কাহিনীর বিষয়টা কিছুটা এখানে ছাপ ফেলেছে। গড়াই নদীর তীরে, এই গড়াই নদীর তীরে এরকম একটা কুটির দেখতে পাচ্ছি। ওই ভাবটাকে আমরা মাথায় রেখে, ওই ভাবনাটাকে আমরা মাথায় রেখে এই কবিতাটাকে বুঝবো, উপলব্ধি করব, বিশ্লেষণ করব যে সজনবাদিয়ার ঘাট, যেখানে এরকম একটা মর্মস্পর্শী গল্প জড়িয়ে রয়েছে, জীবনের কথা জড়িয়ে রয়েছে, একটা বিচ্ছেদের কথা জড়িয়ে রয়েছে, কষ্টের কথা জড়িয়ে রয়েছে, তা সত্ত্বেও সেখানে যে গ্রাম, সেই গ্রামে যে কুটির, সেই গ্রাম ভালোবাসায় ভরা। আর সেই ভালোবাসায় ভরা কুটির আরো পরিপূর্ণ হয়েছে তার আশেপাশের প্রকৃতির কারণে। একটা কুটির, একটা বাড়ি, একটা ঘর কখন সুখের হয়ে ওঠে? যদি সেই কুটিরের, সেই বাড়ির মানুষের মধ্যে একটা অত্যন্ত গভীর ভালোবাসার সম্পর্ক থাকে, যদি গভীর টান থাকে, যদি স্নেহের সম্পর্ক থাকে, যদি আন্তরিকতার সম্পর্ক থাকে। আমাদের বাড়িতে প্রত্যেকের মধ্যেকার সম্পর্কটা যদি একেবারে অটুট হয়, অকৃত্রিম হয়, খাঁটি হয়, তাহলে একটা বাড়ি কিন্তু সুন্দর হয়ে ওঠে। একটা বাড়িতে পরিবার কিন্তু সুখে থাকে, শান্তিতে থাকে, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় সেই বাড়ি, ঠিক কিনা? তাহলে হ্যাঁ, এখন এই গড়াই নদীর তীরে যে কুটিরের কথা বলা হয়েছে, সেই কুটিরটাও দেখো ভালোবাসায় গড়া। আর তার জন্যই তো মেঘগুলো কি করে, এদিক থেকে ওদিকে যেতে যেতে এখানে থমকে একটু দাঁড়িয়ে পড়ে। এখানকার ভালোবাসার টানে তারাও একটু জিরিয়ে নেয়, বিশ্রাম নেয়, তারাও একটু ভালোবাসার সুখ নিতে চায়। তাহলে এখন আমরা কবিতার লাইন ধরে আলোচনাতে যাব। গড়াই নদীর তীরে, কবি জসিমউদ্দিন। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। তাহলে গড়াই নদীর তীরে যে গ্রামের কথা বলা হয়েছে, সেই গ্রামে একটা কুটির আমরা দেখতে পাচ্ছি। আর সেই কুটিরের আশেপাশে কি রয়েছে? ফুল গাছ রয়েছে, লতা পাতা রয়েছে। আর সেই ফুল লতা পাতাগুলো কি করছে? কুটিরকে একটা পরম মায়ায়, পরম মমতায় জড়িয়ে রেখেছে। এটা বোঝা গেল? অত্যন্ত মায়া ভরে, স্নেহ ভরে জড়িয়ে রেখেছে, আগলে রেখেছে। হ্যাঁ, বাতাসে হেলিয়া, বাতাস যখন বয়ে যাচ্ছে সেই লতা পাতা ফুলের উপর দিয়ে, তখন সেই ফুলগুলো কি করছে না, তারা বাতাসে দুলছে, হেলছে, দুলছে, খেলছে। বাতাসে হেলিয়া, বাতাসে হেলে পড়ছে। আলোতে খেলিয়া, যখন আলো পড়ছে, সূর্যের আলো, তখন তারা বিকশিত হচ্ছে। সেই বিকশিত যখন হয়, ফুলগুলো যেন মনে হয় কি, ফুলগুলো যেন হাসছে, খেলছে। বাতাস বয়ে যাচ্ছে, আলোয় যখন ফুলগুলো পুরোপুরি ফুটে যাচ্ছে, তখন মনে হচ্ছে ফুলগুলো আনন্দে, খুশিতে খেলছে, হাসছে। তাহলে আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি। সন্ধেবেলায়, সকালবেলায়, সন্ধে থেকে সকালবেলায় ফুলগুলো ফুটছে আলোতে, হাসছে, খেলছে, নিজের মতো করে আনন্দে রয়েছে। উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। একবারে হেসে কুটি কুটি, মানে হেসে লুটিয়ে পড়ছে। আমরা যেমন অনেক সময় দেখবে একটা হাসির কথা শুনি, একটা হাসির কিছু দেখি, তখন হেসে একদম লুটিয়ে পড়ি না, যেন একবারে পেট ছিঁড়ে যায়। হাসতে 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 আমরা লুটোপুটি খাই। হ্যাঁ, হাসতে 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 আমরা কুটি কুটি হয়ে যাই। তাহলে উঠানের কোণে, উঠান মানে কি না, উঠোন। আর উঠোন মানে কোথায় না, গ্রামের যে বাড়িগুলো, সেই বাড়িগুলোতে তো বারান্দা থাকে। বারান্দার পরে যে প্রশস্ত জায়গা থাকে, খোলামেলা যে জায়গাটা থাকে, তাকে উঠোন বলে। শহরে আমরা এরকম উঠোন দেখতে পাই না জায়গার অভাবে। তাহলে উঠানের কোণে বুনো ফুলগুলি, উঠানের কোণে, উঠোনের কোণে বুনো ফুলগুলো হয়ে রয়েছে। বুনো ফুল, বনের ফুল, জঙ্গলি ফুল। ওই ফুলগুলোর নাম আমরা জানি না। দেখবে অনেক সময় জলা জঙ্গলে, ঝোপঝাড়ে এরকম অনেক আগাছার ফুলগুলো হয়ে থাকে, যেগুলো অখ্যাত ফুল, নামটাও আমরা জানি না, কিন্তু খুব সুন্দর লাগেও কিন্তু দেখতে গেলে। হ্যাঁ, তাহলে এই ফুলগুলো সেই অর্থে কেউ লাগায়নি। উঠানের কোণে বুনো ফুলগুলো হয়ে রয়েছে ঝোপঝাড়ে। আর সেই বুনো ফুলগুলো কি করছে না, বাতাসে ওরা এধার ওধার
নড়ছে, এধার ওধার দুলছে, এধার ওধার হেলে পড়ছে, তাই দেখে কবি কি বলছে না ফুলগুলো যেন হেসে আনন্দে হেসে কি করছে, কুটি কুটি হচ্ছে, লুটি পড়ছে। মাচানের পরে শিম লতার লাউ কুমড়ার ঝাড়। মাচান বা মাচা, গ্রামের দিকে লতানো গাছগুলোকে মাচা বেঁধে তার উপরে তুলে দেওয়া হয়। তো তোমরা প্রত্যেকেই গ্রামে গেছো, গ্রামে এরকম ধরনের লতানো গাছের, লতানো সবজির গাছের দেখার অভিজ্ঞতা তোমাদের আছে। তাহলে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, খুঁটি দিয়ে কি করা হয় না একটা মাচা বাঁধা হয় মাটি থেকে একটু উঁচুতে, আর সেই মাচার উপরে লাউ গাছ, কুমড়ো গাছ, শিম গাছ, যেগুলো লতানো গাছ সেগুলোকে তুলে দেওয়া হয় না। তাহলে ওপরে যদি মাচা করা হয়, মাচার উপরে গাছ থাকে, ওপরে যদি মাচা করা হয় মাচার উপরে গাছ থাকে, তাহলে মাচার নিচে জায়গাটা ফাঁকা থাকে। মাচার নিচে জায়গা ফাঁকা থাকলে অনেকটা খালি জায়গা, তাহলে সেই জায়গাটাকে গ্রামের কৃষকেরা, গ্রামের মানুষেরা কি করে না সেই জায়গাটাকে কাজে লাগায়, এমনি এমনি ফেলে রাখে না। তো সেখানে নিচে অনেক সময় কি করে অন্যান্য সবজি, অন্যান্য শাক সবজির গাছ লাগায়, শাক সবজির বীজ ছড়িয়ে দেয়। তাহলে এখানে বলতো লাউ কুমড়োর যে ঝাড়, সেই লাউ কুমড়োর ঝাড় সেই মাচার নিচে কোন শাকের গাছ হয়ে রয়েছে, কোন শাক হয়ে রয়েছে? না না না, শিম গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ এগুলো তো মাচার উপরে আছে, কিন্তু তার নিচে মাটিতে কোন শাক হয়ে রয়েছে? হ্যাঁ, নোটে গাছ, নোটে গাছ, নোটের শাকের গাছ। এই নোটের শাকের গাছ কিন্তু তোমরা দেখেছো, ওই যে লাল শাকগুলো তোমরা খাও না, লাল শাকের, আমাদের বাড়িতে অনেক আছে নোটের শাক। বাহ, ভেরি গুড। তাহলে লাল শাক যেগুলো, ওইগুলোই নোটের শাক। তো সেই সমস্ত নোটের শাকের গাছ ওই মাচার নিচে হয়ে রয়েছে। তাহলে মাচানের পরে মানে মাচার উপরে শিম লতা, শিম গাছ লতানো অবস্থায়, তো শিম লতা আর লাউ কুমড়োর ঝাড় হয়ে রয়েছে। আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত ঝাড়, সেই মাচার উপরে এই লাউ কুমড়ো শিম এই সমস্ত গাছের ফুল ফুটে রয়েছে আড়াআড়ি ভাবে, আর যখন তার মধ্যে বাতাস বয়ে যাচ্ছে সেই গাছের ফুলগুলো কি করছে যেন দোলা খাচ্ছে, সব দুলছে, কি সুন্দর বাতাসে দুলছে। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, সেই মাচার তলায় রয়েছে লাল নোটে শাকের ক্ষেত, আর তার উপর দিয়েও কিন্তু বাতাস যাচ্ছে। তো বাতাস যখন এই শাকের উপর দিয়ে, শাক গাছগুলোর উপর দিয়ে যাচ্ছে, নোটে শাকের উপর দিয়ে যাচ্ছে, তখন বাতাসে নোটে শাকগুলো কি হবে ঢেউ খেলার মতো হচ্ছে না, এরকম ঢেউ খেলে খেলে যাচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ, উপর দিয়ে ঢেউ। এটা ভালো করে দেখা যায় কোথায় না ধান খেতে, দেখবে ধান খেতে, সবুজ ধান খেতে যখন বাতাস বয়ে যায় তখন ধান গাছের মাথাগুলো নুয়ে গিয়ে আবার ওঠে, মনে হয় যেন সমুদ্রের ঢেউ উঠেছে এভাবে। হ্যাঁ, আবার এই যে মাচার তলায় যে লাল শাক, সেই লাল শাকে যে গাছগুলো মানে নোটে শাকের যে গাছগুলো, সেই গাছগুলো কি একেবারে সবগুলো সমান উচ্চতার হয়? কখনো কোনোটা একটু বড় হয়ে যায়, কখনো একটু নিচু হয়ে যায় না, ছোট বড় হয়ে থাকে। হ্যাঁ, তো ছোট বড় হয়ে থাকে বলেই দেখতে কি লাগে, দেখতে লাগে যেন একটা ঢেউ খেলে যাচ্ছে, আর বাতাস বয়ে গেলে তো অবশ্যই ঢেউ খেলে লাগে। তাহলে এই মাচার নিচে যে লাল শাক, নোটে শাকগুলো হয়ে রয়েছে একেবারে চারদিকে মেলে রয়েছে, ছড়িয়ে রয়েছে, তা দেখে কবির যে ভাবনা, কবি ভাবছেন যে এই বাড়ির, এই যে কুটিরটা দেখা যাচ্ছে, এই কুটিরের, এই বাড়ির কোনো বধূ, কোনো বউ কি করেছে, তার লাল শাড়িটাকে রোদে মেলে দিয়ে গেছে। তাহলে এখানে লাল শাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? নোটে শাককে, নোটে শাকগুলোকে তুলনা করা হয়েছে লাল শাড়িটার সঙ্গে। এই কুটিরের, এই বাড়ির বধূর যে লাল শাড়ি, ধরো স্নান করার পরে তার ভিজে লাল শাড়িটাকে মেলে দিয়ে গেছে দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে লাল শাড়িকে মেলে দিয়ে যায়নি, আসলে মাচার নিচে লাল নোটে শাকগুলো দেখে
কবি বলছেন এ বাড়ির কোনো বধূ তার লাল শাড়িটাকে মেলে দিয়ে গেছে। তাহলে নোটে শাকগুলোকে লাল শাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। স্যার মাঝে মাঝে সেথা এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে। মাঝে মাঝে দেখা যাচ্ছে এদো ডোবা মানে নোংরা পাঁক যুক্ত অপরিচ্ছন্ন যে ডোবা, ছোট 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 পুকুর, তাকে ডোবা বলা হয় গ্রামের দিকে, ডোবা। তো সেই ডোবা থেকে উঠে আসছে, সেই ডোবা থেকে উঠে আসছে কারা? না, ডাহুক মেয়েরা। ডাহুক এক ধরনের জলচর পাখি, এরকম ছোট দেখতে। পাখিটা যখন দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, মানে দাঁড়িয়ে আছে, তখন তার লেজের দিকটাতে নড়তে থাকে বা সেই লেজের দিকটাকে নাচায়। ডাহুক পাখি বলে, ডাহুক। এই ডাহুক পাখি এটা এখানে স্ত্রীলিঙ্গে, তাই কবি ডাহুককে ডাহুক মেয়ে বলে উল্লেখ করেছেন। তাহলে ডাহুক মেয়েরা তারা কি করে না, তারা তাদের ছোট ছোট ছানা নিয়ে এদো ডোবা থেকে উঠে আসছে। উঠে এসে কি করে না, কিচির মিচির করতে থাকে। ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। তাহলে পাখিদের যে কথা সেটা হচ্ছে তাদের কিচির মিচির শব্দ। তারা তাদের কিচির মিচির শব্দে একে অপরের সঙ্গে কথা বলে। কথা বলে কি করে না, মাইকটাকে বন্ধ করো। তো মাঝে মাঝে এদো ডোবা থেকে উঠে এসে তারা নিজেদের সঙ্গে কিচির মিচির করে কথা বলে, মনের কথা বলে। তারা ঘুরে বেড়ায়। আমরা যেমন মাঝে মাঝে কি করি, ক্লান্তির কারণে, একঘেয়েমির কারণে ভালো লাগে না, কি করি, এখানে ওখানে বেড়াতে যাই, ঘুরতে যাই বাড়ির সবাই মিলে। তো এখানে ডাহুক পাখি সে তার বাচ্চা কাচ্চাকে নিয়ে বেড়াতে এসেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মনের কথা বলছে। এখানে কে প্রেজেন্টিং করছে রে? যা, ইন্দ্রজিৎকে বের করে দিয়েছি। তাহলে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। তারা গানে গানে কথা বলে, তাদের নিজেদের কথা তারা নিজেদের গানে বলে। গানে কথা, গানের সুরে কিচির মিচির করে কথা বলতে বলতে, গান করতে করতে কথা বলে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। আচ্ছা, এই গ্রামের প্রকৃতির মধ্যে এখানে কি কোনো অশান্তি আছে? এখানে কি কোনো অত্যাচার আছে? এখানে কি কোনো নৃশংসতা আছে? ভয়ঙ্কর কোনো আক্রমণাত্মক কিছু আছে? আছে না, শান্তির পরিবেশ। সবাই সুখে আছে, সবাই শান্তিতে আছে, কেউ কাউকে আঘাত করে না। তার মানে একটা নির্ভয়ের পরিবেশ, নির্ভয় পরিবেশ, কোনো ভয় নেই। তাহলে এমন ভয়হীন পরিবেশে গাছের ডালে, গাছের শাখায় পাখিরা কি করবে? বনের পাখিরা নির্ভয়ে গান ধরছে। পাখিরা জানে আমাদের উপর কেউ আঘাত করবে না, আমাদের কেউ মারবে না, আমাদেরকে কেউ তাড়াবে না। আমরা কিন্তু নির্ভয়ে, আমরা কিন্তু শান্তিতে গান করছি, মনের আনন্দে। গান তো মন থেকে উঠে আসে, মনের আনন্দ থেকে গান তো ভালো উঠে আসে, তাই না? মনের মধ্যে যদি কষ্ট, অশান্তি, দুঃখ, যন্ত্রণা, হ্যাঁ, একটা ভয়, এটা নিয়ে কি আর গান গাওয়া যায় না, গান রচনা করা যায়? করা যায় না। তাহলে শান্তিতে থাকলে, আনন্দে থাকলে, নির্ভয় থাকলে মন থেকে যে সুখের, আনন্দের গান উঠে আসে, সেই গানগুলো এই বনের পাখিদের উঠে আসছে, কারণ তারা গাছের ডালে, গাছের শাখায় নির্ভয়ে গান ধরছে। এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। হেথায় মানে এখানে, এখানে মানুষ বসত করে মানে মানুষ বসবাস করে। পাখিগুলো এখনো বোঝেনি। আচ্ছা, পাখিগুলো কেন বোঝেনি যে এখানে মানুষ বসবাস করে বা বসবাস করে? এখানে তো মানুষ আছে, মানুষ তো এখানে বসবাস করে। তাও কেন বলা হয়েছে যে পাখিগুলো বোঝেনি যে মানুষ এখানে বসত করে? কেন মনে হয়েছে? কারণ একদম একদম ঠিক তাই, মানুষ এখানে শান্তিতে আছে, মানুষ এখানে শান্তিপূর্ণভাবে আছে। আমাদের এই যে শহরের মতো এত চিৎকার চেঁচামেচি, গাড়ির শব্দ, ধুলো, ধোঁয়া, দ্রুততা, ব্যস্ততা, হইচই, হই হট্টগোল, গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে দেখা যায় না।
তাই গ্রামের মানুষ থাকলেও তারা কিন্তু এইরকমভাবে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি কোলাহল ব্যস্ততার সঙ্গে থাকে না, একেবারে নির্ঝঞ্ঝাট নিঃশব্দে তারা বসবাস করে। বোঝার উপায় নেই যেখানে মানুষ বসত করে, আর সেই কারণেই শান্তিতে পাখিগুলো গাছের ডালে গাছের শাখায় তারা গান ধরে। তাহলে এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। বোঝা গেল? এই লাইনটা ক্লিয়ার হয়েছে? মটরের ডাল, মটরের ডাল, মুসুরের ডাল, মুসুর ডাল মটরের ডাল আমরা দেখেছি। তাহলে গ্রামে মটর গাছ, মুসুর ডালের গাছ এগুলো হয়, কালো জিরের গাছ, ধনের গাছ। তাহলে মটরের ডাল, মুসুরের ডাল, কালি জিরা আর ধনে, লঙ্কার গাছ, লঙ্কা, মরিচ, মরিচের গাছ, লঙ্কা, মরিচ, এগুলোর কাঁচা শস্যগুলো কি করা হয়েছে না রোদে দিয়ে শুকানো হচ্ছে, বা যখন পেকে আসছে তখন কিছুটা কাঁচা থাকে, তো ওই পেকে আসার আগে যখন তুলে নিয়ে আসা হয় গাছ থেকে, তখন সেগুলোকে যদি না শুকানো হয় তাহলে তো দীর্ঘদিনের জন্য রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে এই সমস্ত শস্যগুলোকে, এই সমস্ত দানা শস্যগুলোকে উঠোনে তারা মেলে শুকাচ্ছে। তাহলে কোথাও উঠোনের, কোথাও মটরের ডাল শুকাচ্ছে, কোথাও মুসুরের ডাল শুকাচ্ছে, কোথাও কালি জিরা মানে কালো জিরা শুকাচ্ছে, কোথাও ধনে শুকাচ্ছে, কোথাও লঙ্কা, কোথাও মরিচ, এগুলো রোদে সযত্নে মানে যত্ন করে, যত্ন সহকারে শুকাতে দেওয়া হয়েছে। লঙ্কার রং, তাহলে লঙ্কার রং, যে লঙ্কা শুকানো হচ্ছে তার রং কি বলো? লাল হবে। লঙ্কা প্রায় পেকে এসেছে, সেটা তুলে নিয়ে এসে শুকানো হয়, লাল রং হবে। মুসুরের রং, মুসুর ডালের রং কেমন? একটু একটু না, পুরো লাল না, মুসুর ডালের রং পুরো লাল নয়, একটু, হ্যাঁ একটু অরেঞ্জ, কমলা, কমলা, হালকা হলদে, হালকা কমলা রঙের। হ্যাঁ, তাহলে মুসুরের ডাল তার রং, মটরের ডাল, মটর ডাল, মটরের রং কেমন? একটু হলদেটে, হ্যাঁ একটু হলদেটে, হালকা হলদে, পুরো ডিপ নয়, গভীর, হ্যাঁ গাঢ় হলদে নয় কিন্তু। তাহলে বিভিন্ন রং এখানে ওখানে, এখানে ওখানে উঠোনে যেন ছোপ ছোপ হয়ে রয়েছে। লাল রং লঙ্কা, মুসুরের রং কমলা রঙের, মটরের রং একটু হলদে, তাহলে এখানে ওখানে জিরের রং, জিরের রং কেমন? সাদা ঠিক নয়, একটু ধূসর, না একদম কালো নয়, জিরের রং একটু ধূসর হয়, ধূসর একটু বিবর্ণ, ধূসর। বাড়িতে রান্নাঘরে ঢুকে জিরে বের করবি, জিরের রংটা দেখবি। ধনের রং, ধনের রং কেমন? ওটাও কিন্তু অনেকটা জিরের মতোই, ধনের রং একটু ধূসর রঙের। তাহলে জিরের রং, ধনের রং, এগুলো সব উঠোনে এখানে ওখানে ছোপ ছোপ হয়ে রয়েছে। তা দেখে কবি বলেছেন যেন উঠোনে কেউ কি করেছে, আলপনা এঁকে দিয়েছে, বিভিন্ন রং দিয়ে যেন ছোপ ছোপ করে আলপনা আঁকা রয়েছে উঠোনে। তাহলে উঠোনে কি দেখে কবি মনে করেছেন যে আলপনা আঁকা রয়েছে? না, বিভিন্ন শস্য এখানে ওখানে শুকোতে দেওয়া রয়েছে, বিভিন্ন শস্যের যে বিভিন্ন রং, সেই রংগুলো এখানে ওখানে যেন আলপনার মতো ছোপ ছোপ হয়ে রয়েছে। কবি বলছেন যেন আলপনা গোটা উঠোন জুড়ে রয়েছে। তাহলে এই রঙের পাশে দিয়ে আলপনা আঁকা কার? কারা আলপনা দিয়ে গেছে? নিশ্চয়ই এই কুটিরেরই বধূ। যেন একখানি সুখের কাহিনী, নানান আখরে ভরি। আখরে মানে কি? আখরে মানে অক্ষরে, আক্ষরে মানে অক্ষরে বা বর্ণে। তার মানে হ্যাঁ বর্ণ, নানান অক্ষরে নানান বর্ণে। তাহলে এই যে কুটির, এই যে বাড়িটা, এই যে কুটিরটা, এই কুটিরে কত সুখের গল্প জড়িয়ে রয়েছে। আর সেই সুখের গল্পগুলো কত ধরনের, নানা ধরনের অক্ষরে লিখে নেওয়া যায়। কবি যেন সেই কুটিরের সুখের গল্পগুলোকে কত রঙে, কত বর্ণে, কত অক্ষরে সাজিয়ে তুলে ধরেছেন, যেন একখানি সুখের কাহিনী হয়ে উঠেছে, একেবারে অক্ষরে বা বর্ণে আঁকা।
এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। তাহলে এই কুটিরের এই বাড়ির যত আনন্দের গল্প আছে, যত হাসি আনন্দের কথা রয়েছে, গল্প রয়েছে, কাহিনী রয়েছে, সবগুলোই কবি যেন কি করেছেন না নানা ধরনের আক্ষরে অক্ষরে কি করেছেন না জীবন্ত করে এঁকেছেন, জীবন্ত করে প্রাণবন্ত করে উজ্জ্বল করে এঁকে তুলেছেন। সাজ সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। সকাল সকালে, সাজ মানে কি? সাজ মানে সন্ধ্যাবেলা। হ্যাঁ, এখানে সাজ সকালের মানে কিন্তু সাঁঝের বেলা আর সন্ধ্যাবেলা, মানে সাঁঝের বেলা সকালবেলা তা নয়। সাজ সকালে মানে হচ্ছে সন্ধে হবে হবে এমন সময়, সন্ধে হবে হবে এমন সময়, সূর্য যখন ডুবে যাবে তার আগে আগে সূর্যের রং কি হয় না মেঘের উপরে ছড়িয়ে পড়ে, তাহলে মেঘগুলো হয়ে যায় রঙিন। তাহলে সাজ সকালে মানে একেবারে সন্ধ্যার মুহূর্তে, সবে সন্ধ্যা হবে হবে এমন সময়ের রঙিন মেঘগুলো এখানে বেড়াতে আসে। মেঘ তো কোথাও এক জায়গায় স্থির থাকে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সারা বিশ্বময় ঘুরে বেড়ায়, সারা বিশ্বের আকাশে ঘুরে বেড়ায় মেঘগুলো। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই কুটিরে এত সুখের আনন্দের গল্প রয়েছে, এই কুটির এত ভালোবাসায় পরিপূর্ণ। সাজ সকালে রঙিন মেঘগুলো এখানে বেড়াতে এসে কি করে? সাথে সাথে চলে যায় না, কি করে? কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। কিছুক্ষণ থমকে যায়, কিছুক্ষণ থেমে যায়, কিছুক্ষণ থেমে তারা দেখে, উপলব্ধি করে যে এই বাড়ির মধ্যে যে টান রয়েছে, এই বাড়ির মধ্যে যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার টানে তারা কিছুক্ষণ থমকে সেই ভালোবাসাটাকে উপলব্ধি করে। তাহলে বুঝতে হবে যে গড়াই নদীর তীরে একখানি গ্রাম, সেই গ্রামে একটা কুটির, আর সেই কুটির হয়ে উঠেছে ভালোবাসায় গড়া। সেই ভালোবাসায় গড়া, ভালোবাসায় পরিপূর্ণ এই কুটির আসলে কবির দৃষ্টিতে, কবির চোখে, কবির উপলব্ধিতে আর কবির দক্ষ লেখনীতে যেন হয়ে উঠেছে গ্রাম বাংলার একটা টুকরো ফ্রেমে আঁটা ছবি, যেটা আমাদের কাছে চর্মচক্ষে নয় মনের চোখে আমরা যেন এখানে বসে থেকে গ্রাম বাংলার সেই সুন্দর প্রকৃতির ছবিটাকে উপলব্ধি করতে পারলাম। তাহলে এই কবিতা নিয়ে আর কারোর কোনো সমস্যা নেই? কারোর কোনো সমস্যা নেই, প্রবলেম নেই? ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকের এই পর্যন্তই থাকবে। সবাইকে টাটা, বাই বাই।